তো ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান। তো তার জন্য আমরা একটু ভিডিওটা জুম করলাম। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ১৭ই ফেব্রুয়ারি ২০২৪-এর কর্মসংস্থান পত্রিকা। অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এ সপ্তাহের কিন্তু কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থান পেপার থেকে আমরা আজকে দেখব একটি ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট, যেটি কিন্তু আগামী ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নিয়মিত আমরা এই কর্মসংস্থান সাপ্তাহিক পত্রিকা থেকে কিন্তু যে প্র্যাকটিস সেটগুলো দেয় আমরা কিন্তু সেগুলো সমাধান করি। তো চলুন দেখে নিই আজকের কর্মসংস্থান পত্রিকায় যে ফুড এসআইয়ের জন্য প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটা কেমন হয়েছে। চলুন দেখে নিই। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। দেখুন এটা যদি আমরা একটু বড় করি তাহলে দেখতে পাবো যে এখানে পরিষ্কার করে লেখা আছে ফুড এসআইয়ের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এখানে আছে জেনারেল স্টাডিজ, এখানে দেখুন আছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। তো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে প্র্যাকটিস সেটটা সেটা কিন্তু আমরা সেই পেজে চলে এসেছি। তো আমরা এখন এই প্র্যাকটিস সেট থেকে আমরা দেখবো জেনারেল স্টাডিজগুলো আজকের ভিডিওতে করবো না, আগামী ভিডিওতে করবো। আর আজকের ভিডিওতে করবো এই ফুড এসআইয়ের জন্য যে ম্যাথমেটিক্সের পোর্শনটা আছে, অর্থাৎ অঙ্কের সমাধানগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে করব। তো চলুন দেখে নিই অঙ্ক প্রশ্নগুলো কেমন হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায়। তো প্রতিনিয়ত আমরা যখনই মানে ভিডিওটা শুরু করি এই কর্মসংস্থান পত্রিকা থেকে যে প্র্যাকটিস সেটগুলো আসে সেই ভিডিও আমরা যখন সেগুলো সলভ করার চেষ্টা করি, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি, তার আগে কিন্তু আমরা এই জায়গাটায় কী লেখা আছে সেটা আমরা একটু পড়ে নিই। তো আমরা প্রতিদিনের মতো আজকেও কিন্তু এখানে একটু পড়ে নেবো যে এখানে কী আছে। তো এখানে আপনারা দেখুন যেটা লেখা আছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস দপ্তরের কাজের জন্য সাব ইন্সপেক্টর পদে 509 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষায় 16 এবং 17 মার্চ, আর 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বর, অ্যাথমেটিক্স থাকবে 50 নম্বর এবং সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট আর জেনারেল স্টাডিজ বিষয় থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস এবং ভারতের ভূগোল ইত্যাদি। অঙ্ক থাকবে কিন্তু মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। এই পদের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি এক সেট সম্ভাব্য প্রশ্ন। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের শিক্ষক সমীরণ মণ্ডল। তো দেখুন এখানে চলুন দেখে নিই প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে। তবে শুরুতে বলে রাখি আমরা কিন্তু আজকের ভিডিও জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন সমাধান করবো না, আমরা করবো কিন্তু অঙ্ক থেকে সমাধান। তো আপনাদের অনেকেই কমেন্ট করেন যে স্যার একটু মানে ফাঁকা জায়গায় অঙ্ক করতে, তাই আমরা আজকে পাশে পেজ রেখে পাশে সাদা পেজ রেখে আমরা কিন্তু আজকে অঙ্ক প্রশ্নগুলো সমাধান করব। দেখুন এখানে পাশে সাদা পেজ রেখে আমরা কিন্তু এই অঙ্কগুলো সমাধান করব। তো চলুন দেখে নিই অঙ্কগুলো কেমন হতে চলেছে। এখানে 51-এর প্রশ্ন দিয়ে অঙ্ক শুরু। তো দেখুন এখান থেকে অঙ্ক আছে দুটি সংখ্যার অনুপাত 4:7, গসাগু আছে 10, সংখ্যা দুটির লসাগু কত। তো এই অঙ্কগুলো কিভাবে আপনি সহজে সমাধান করবেন, দেখুন সুন্দরভাবে সমাধান করা যাবে, একদম সেকেন্ডের উত্তর হয়ে যায়। কেমন করে দেখুন এখানে যে বলছে গসাগু দেওয়া আছে কিন্তু লসাগু নির্ণয় করতে বলেছে। তা আপনি মনে করবেন এই যে একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x। তো আমরা হলে 4x সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ x, আর 7xটা যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 7 গুণ x। এবার এই দুটোর মধ্যে কমন আছে কোনটি, তো দেখুন এখানেও x আছে এখানেও x আছে, তাই আমরা কিন্তু এক্সটাকে গসাগু করব, অর্থাৎ এর মধ্যে মিল থাকবে যেটা সেটা গসাগু। তো আমরা 4x এবং 7x এই দুটোর গসাগু পাচ্ছি কত, এই দুটোর কিন্তু গসাগু পাচ্ছি আমরা x। তাহলে গসাগু যখন এটার গসাগু 4x এবং 7x এর গসাগু পাচ্ছি x, কিন্তু এখানে বলছে না এদের গসাগু হচ্ছে 10, তাই আমরা লিখতে পারি x সমান সমান 10। তো x সমান সমান যখন 10 লিখবো তখন এই সংখ্যাটা অর্থাৎ 4xটা হয়ে যাবে কিন্তু 4 গুণ 10 সমান সমান 40, আর 7xটা কি হয়ে যাবে 7 গুণ 10 সমান সমান 70। এবার যদি বলেছে যে এই দুটো সংখ্যার লসাগু কত, তো লসাগু সমান সমান কি হয়, তো লসাগু সমান সমান আমরা এখান থেকে সরাসরি এটাকে লসাগু করতে পারি। এই যে 40 এবং 70টাকে আমরা লসাগু করতে পারি উৎপাদকের সাহায্যে, কিন্তু আমরা তা না করে সরাসরি চলে যাচ্ছি কি লসাগু সমান সমান আমরা জানি দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তো দুটি সংখ্যা কি কি, একটা সংখ্যা 40 আর একটা সংখ্যা 70, আর নিচে হয়ে যাবে তাদের গসাগু। গসাগু কত 10, তো আমরা এই 10 দিয়ে দিলাম। এবার এই 4 10 40 করে 4 7 28 অর্থাৎ 280 করে দিলাম। তো সুন্দরভাবে অঙ্কটা সমাধান হয়ে গেল। তো এই দিকটা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আবার আপনি 40 আর 70 এরকমভাবে উৎপাদকের সাহায্যেও করতে পারেন। 40 আর 70 এই 2 দিয়ে দিলে 20 দিনও 40 আর 35 দিনও 70। তারপর আপনি এটাকে আবার কি করলেন, এখানে 5 দিয়ে দিলেন, এখানে দিলেন 4 5 20 আর 5 7 35, 4 7 28 আর 5 দিনে 10, 28 10 কে 280, এখানেও কিন্তু 280 হয়ে যাবে। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন।
তো আমরা চলে যাবো 52 এই অঙ্কটিতে। 136, 55, 28, 19, 16। তো এটাকে কিভাবে আমরা সহজে সমাধান করব, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটা কি বসবে, সমাধান করব কিভাবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে যে আছে 16, এই 16টা লিখবো। তবে তার আগে আমি এই জায়গায় একটা লাইন ফাঁকা রেখে দিচ্ছি, কারণ এই জায়গাটা কি বসবে সেটা আমরা এখানে বার করব। তো আমি প্রথমে এই যে 16 আছে, এই 16 থেকে এই 19-এ যেতে হবে। কিভাবে যাওয়া যাবে? তো দেখুন, এই যে আমি 16টা দিলাম, এবার 16-র সাথে 3 যোগ করলে তাই কিন্তু 19 হয়। তাহলে 3টা আমি কিভাবে আনবো সেটা দেখুন। এখানে 3-এর মাথায় যদি আমি 1 দিই, তাহলে 16 যোগ 3 সমান সমান 19 হয়ে যাবে। এবারে এই 19টা আমি এখানে আনবো, কারণ এবার যাবো কি 19 থেকে 28-এ। তো 19 যোগ, এখানে 3-এর মাথায় 1-এর পরে আমি 2 দিলাম, তাহলে 3 3-কে 9 হয়ে গেল। তো 19 যোগ 9, তাহলে কত হচ্ছে? 28। এবারে 28 থেকে আমরা যাবো 55, তো আমরা এখানে 28টা এনে নিলাম। তো 28 যোগ, এই যে 3টা 3 লিখলাম, এবারে এই যে 2 আছে, 2-এর জায়গায় আমি 3 দিয়ে দিলাম। তো এবার ক্যালকুলেশন করলে কত হয়? তো 28 যোগ 3 3-কে 9, 3 9 27 হয়। তো 28 আর 27 কত হয়? 55। এবারে কি হবে? এবার আমরা এই 55টা পেলাম, এই 55টা এখানে লিখলাম। তারপরে এই জায়গায় যে যোগটা, এই যোগ দিলাম। যোগ দেওয়ার পরে এখানে আমি 3টা 3 লিখলাম। এবার এই 3-এর জায়গায় আমরা কত দেবো? 4 ব্যবহার করব। তো এখানে আমরা কি করব? 55 যোগ 3 4 বার গুণ করলে কত হয়? 3 3-কে 9, 3 9 27, 3 27 81 হয়। তো 81 আর 55 যদি যোগ করি তাহলে কত হয়? 5 আর 6, 8 আর 5 13, অর্থাৎ 136 হয়। দেখুন এখানে 136 বেরিয়ে গিয়েছে। তো এর পরের সংখ্যা বার করতে বলিনি কিন্তু। এবার আমরা চলে যাবো ওপরের এই সংখ্যাটা, অর্থাৎ এই জায়গাটায় কি বসালে এই জায়গাটায় 16 আসবে। তো আমরা এই জায়গাটায় একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা এই জায়গাটায় 15 বসাই, তাহলে দেখুন কিভাবে 16 হয়। 15 যোগ, এখানে যেহেতু 1 করেছি, 2 করেছি, 3 করেছি, তাহলে এই জায়গায় 3-এর মাথায় যদি 0 দিই, তাহলে দেখুন 15 যোগ এই 3-এর মাথায় 0 মানে কি? A0 মানে 1 কিন্তু। তাই আমরা এখানে লিখতে পারি 15 যোগ 1, তাহলে দেখুন 16 হয়ে যাচ্ছে। 16টা কিন্তু এখানে চলে আসলো। এই যে 16টা চলে আসলো। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 15। এই 15টা কিন্তু আমরা এখানে উত্তর করতে পারি, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর 15। এবার আমরা চলে যাব 53-এর এই প্রশ্নে। তার জন্য আমরা কি করব? প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন এখানে 53 যে অঙ্কটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে কিছু পরিমাণ টাকা সরল সুদে 5 বছর জন্য বিনিয়োগ করা হলো। সুদের হার 2% বেশি হলে বিনিয়োগের উপর মোট সুদ 250 বেশি হতো। বিনিয়োগের পরিমাণ কত? তো আমরা বিনিয়োগের পরিমাণটা দেখব। তো তার জন্য আমরা কি করব? যেহেতু মোট সুদ 250 টাকা দেওয়া আছে, তা আমরা মনে করব সময় কিন্তু একই আছে। তো আমরা মনে করব প্রথমে সুদের হার ছিল x%, তারপরে সুদের হার হয়েছে কিন্তু x প্লাস 2%, বেশি হয়েছে। তো এখানে যেহেতু দ্বিতীয় বছরে 2% বেশি হয়েছে, তো পরের বছরের হিসাবটা আমরা আগে করে নেব। তো আমরা সুদের সূত্র কি জানি? সুদের সূত্র জানি কিন্তু পি টি আর বাই 100, এটা কিন্তু আমরা সুদের সূত্র জানি। তাই আমরা কি করব? পি আসল করব, আসলের পরিমাণ এখানে দেওয়া নেই, বিনিয়োগের পরিমাণ কত সেটা বার করতে হবে। তো আসলটা আমি পি ধরলাম। তো পি ইন্টু টি অর্থাৎ সময়। তো এখানে বলেছে কি বলেছে? কিছু পরিমাণ টাকা সরল সুদে 5 বছরের জন্য, তার সময় হচ্ছে 5 ধরলাম। এবার এই আর এর মান কত? যেহেতু আমরা 2 বছরেরটা মানে শেষেরটা আগে বার করছি, তাহলে এখানে বলছে দেখুন সুদের হার 2% বেশি হলে, 2% যখন সুদের হার বেশি হবে, এই 2% হারে সুদের হার যখন বেশি হবে, তখন আপনার মানে আর এর মানটা হয়ে যাবে কিন্তু x প্লাস 2। তাহলে এটা গেল PTR বাই 100। এটা গেল কি কিসের সূত্র? সুদের সূত্র, যখন 2% বেশি হবে। আর যখন 2% বেশি হবে না, যেটা নিয়েছিল সেটা হবে, তখন কি হবে? তখন হবে কিন্তু PTR বাই 100। সেক্ষেত্রে পি আসলটা আসল থাকলো, ইন্টু টি কত? টি 5 বছর। আর সুদের হার কত? সুদের হার আমরা এক্স ধরেছি, তো বাই 100। এখানে বলছে বিনিয়োগের উপর মোট সুদ 250 টাকা বেশি হতো। তার মানে এটার থেকে এটা, এইটার থেকে এটা বেশি হতো কত টাকা? 250 টাকা। তাই আমরা এখানে কি করব? এই বিয়োগ দিয়ে দেবো। এইটা সমান সমান কত লিখবো? এটা সমান সমান লিখবো 250। তাহলে আমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমরা পির মানটা বার করবো, কারণ বলেছে বিনিয়োগের পরিমাণ কত, তাই পির মানটা বার করবো। তো পির মানটা তাহলে কীভাবে বার করবো? এই দুটো পির থেকে পি আমরা কমন নেব, নিলে এখানে এই 5 আর এই 100 কাটবো, 20 হবে। এখানেও 5 আর এই 100 কাটবো, 20 হবে। তাহলে উপরে থাকলো কি এক্স প্লাস 2/20, আর বিয়োগ এখানে থাকলো কি? এখানে থাকলো এক্স বাই 20। এইটা সমান সমান আমরা 250 দিয়ে দেবো। এখন এই পির পরিমাণটা বার করবো, পি সমান সমান কত সেটা বার করবো। তো আমরা এখানে 20 লসাগু করবো। 20 লসাগু করার পরে এক্স প্লাস 2টা দিয়ে দেবো, আর এই মাইনাস এক্সটা দিয়ে দেবো। এইটা সমান সমান 250। এই মাইনাস এক্স আর এই এক্স কেটে গেল।
তা পির সঙ্গে 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে করতে পারি 2p। আর এখানে এই যে 250 দিলাম গুণ, এই 20টা গুণ হয়ে গেল এই বজ্রগুণ। আর এবার আমরা পি সমান সমান কী করতে পারি, তো এই 250 20 আর এই 2টা নিচে নিয়ে নামে নিতে পারি, তো 10 দিনও 20 করতে পারি। তো 250 10কে 2500 অর্থাৎ 2500। তো এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 54-এর এই অঙ্কে। এবারে 54-এর যে অঙ্কটা করব সেটা আছে, দেখুন 10 জন লোক 7 ঘন্টা পরিশ্রম করে 12 দিনে একটি কাজ করতে পারে। 16 জন লোক প্রতিদিনে কত ঘন্টা পরিশ্রম করলে 14 দিনে কাজটি করতে পারবে। অর্থাৎ আমার এখানে উত্তর চেয়েছে সময় কত ঘন্টা। তো আমরা সবসময় একটা সূত্রও জানি, সেটা হচ্ছে এই অঙ্ক করতে গেলে আমার চ্যানেলে সময় এবং কার্য সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, 10-15 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে সব প্রশ্নের সমাধান হয়ে যায় এই সব অঙ্কের ক্ষেত্রে। সেটা একটা সূত্রের সাহায্যে সমাধান করা হয়। সূত্রটা হচ্ছে m1 d1 t1 বাই w1। m ফর ম্যান অর্থাৎ মানুষ সংখ্যা বা শ্রমিকের সংখ্যা, d ফর ডে অর্থাৎ দিন সংখ্যা, t ফর টাইম অর্থাৎ সময়ের পরিমাণ। আর এখানে আছে w1 অর্থাৎ w ফর ওয়ার্ক কাজের পরিমাণ। তো m1 d1 t1 বাই w1 সমান সমান m2 d2 t2 বাই w2। এবার এই সূত্রে আমরা সমাধানটা করব। তো আমরা এই সমাধানটা করব, তো তার জন্য আমরা এটা একটু মুছে নেব কিছুটা। তো আমরা এখান থেকে সমাধানটা করছি, দেখুন কিভাবে। এখানে আমরা এই সূত্রটা ইউজ করব। m1 মানে কত 10, তো আমরা এখানে 10 দিয়ে দিলাম। তারপরে d1 অর্থাৎ দিন সংখ্যা কত 12, তো আমরা এখানে গুণ 12 দিয়ে দিলাম। আর এই যে t1 অর্থাৎ 7 ঘন্টা, t ফর সময়, তো আমরা এখানে 7 ঘন্টা দিয়ে দিলাম। এখানে বাই w1, দেখুন কাজের পরিমাণ এখানে বলিনি কিন্তু প্রশ্নে, তাই আমরা এটাকে 1 ধরবো। তারপরে এই m2-র পরিমাণ কত 6 জন লোক, তো এখানে আমরা 6 দিয়ে দিলাম ইন্টু d2 দিন সংখ্যা আছে 14, তো আমরা এখানে 14 দিয়ে দিলাম। তারপরে আছে t2 অর্থাৎ সময় বলেছে কত ঘন্টা উত্তর চেয়ে যেতে, আমরা এটাকে কিন্তু x ধরলাম, এটা বাই 1, কারণ কাজের পরিমাণ বলিনি, w2-র পরিমাণ বলিনি, তাই 1 ধরতে পারি আমরা। তো আমরা এটাকে যদি কাটি, তো এখানে আমরা করতে পারি 7 দিনও 14, আর এখানে করতে পারি 5 দিনও 10, আর এই জায়গাটা এই 6-এর সাথে এই 12টা কাটলে হয়ে যায় 2। তো আমরা যদি এই 7টার সঙ্গে এই 7টা কাটি, তাহলে এখান থেকে 5 দিনও 10, তো x সমান হয়ে যাবে কিন্তু 10। তো এখানে 10 ঘন্টা কিন্তু এর সঠিক উত্তর। সিদ্ধাগবের সঠিক উত্তর, এখানে ঘন্টা হবে দিন না, সিদ্ধাগবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 55 দাগের এই প্রশ্নে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। পিতার বর্তমান বয়স কত? তো এই অঙ্কটা কিন্তু আমরা অপশান থেকে সমাধান করব। কিভাবে অপশান থেকে সমাধান করব দেখুন, কারণ এই অঙ্কগুলো অপশান থেকে সমাধান করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, তো আমরা এটাকে কিন্তু দিলাম পিতা, আর এই সাইড দিলাম পুত্র। তো আমরা যদি 7:2 দিই, তাহলে এখানে বলছে পিতার বর্তমান বয়স কত, তো আমরা পিতার বর্তমান বয়স হচ্ছে 28, তো এখানে পিতার 28 ধরছি। তাহলে এখানে বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কিন্তু বলেছে 7:2। দেখুন পিতার যেহেতু 7 আর পিতার বয়স ধরেছে 28, তাহলে 7কে 28 দিয়ে ভাগ করুন, তাহলে 4 7 28 হয়। সেই 4টাই 2-এর সাথে গুণ করুন, 4 3 8। তো পিতার বয়স যদি 28 হয়, পুত্রের বয়স হয়ে যাবে 8। এবার এটা ঠিক আছে কিনা, এই 28 অপশনটা ঠিক আছে কিনা আমরা দেখবো। কীভাবে দেখবো? বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3, তো আমরা 28-এর সঙ্গে 5 যোগ করে দেবো। তো 28 আর 5 কত হয়? হয় কিন্তু 33। তাহলে পুত্রের সঙ্গে 5 যোগ করে দিলে কত হয়? 8 আর 5 13। তো 33 আর 13 কিন্তু অনুপাতে আসে না, তাহলে কিন্তু আমরা এর দাগটা নেব না, অর্থাৎ এর দাগটা হবে না। বিদ্যাগে কী আছে? বিদ্যাগে আছে 35, তো আমরা এইখানে পিতার জায়গায় 35 বসিয়ে দিলাম। পিতার বর্তমান বয়স 35 দিয়ে দিলাম। এখন যদি পিতার বর্তমান বয়স 35 হয়, তাহলে 7কে 35 দিয়ে ভাগ করলে হয় 5, তো আমরা এই 5টা 2 দিয়ে গুণ করে দেবো, 5 দিনও 10। তো এই 35:10 এটাই কিন্তু যদি আপনি অনুপাতে প্রকাশ করেন, তাহলে কিন্তু হয়ে যাবে 7:2। তো পিতার বয়স তখন 35 হবে, পুত্রের বয়স তখন 10 হবে। তো আমরা যদি এটাকে কি করে প্রমাণ করব যে আমরা এটা 35 বা 10 এটা ঠিক আছে উত্তর, তো এটাকে আমরা যোগ করব 5 দিয়ে, কারণ 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বলেছে 8:3, তো আমরা এটাকে 5 দিয়ে যোগ করলে হয়ে যায় 40, আর এটাকে 5 দিয়ে যোগ করলে হয়ে যায় 15। তো আমরা দেখি 40:15 কাটাকুটি করলে কি হয়। তো 5 8 40, 5 দিয়ে যদি কাটি তাহলে 8 হয়, আর 15টাকে 5 দিয়ে কাটলে 3 হয়। তো দেখুন 8:3 হচ্ছে কি না? তো 8:3 হচ্ছে, অর্থাৎ এই দেখুন 8:3। এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত 8:3, এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত 8:3, অর্থাৎ বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার 56-এর এই অঙ্কটি করব, তার জন্য কি করব, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব।
এখানে 56-এর অঙ্ক আছে, নিচের কোনটি সব থেকে বড়? তো দেখুন এখানে আছে 0.5, তো আমি এখানে 0.5 দিচ্ছি। 0.5 সমান সমান 0.50 এরকম লেখা যায়। তারপরে আছে 0.5, তো এর হোল স্কোয়ার সমান সমান কত হবে? তো এর হোল স্কোয়ার সমান সমান হয়ে যাবে আপনার 0.25। তারপরে আছে 0.36, তো এটা সমান সমান 0.36। এবার আছে 0.5, তো তার মাথায় রুট আছে। তো এই অঙ্কটা দেখুন, এই জায়গাটার অঙ্কটা সমস্যা হয়ে যাবে। তো আমি যদি এই অঙ্কটা এরকমভাবে করি 0.5, এখানে আছে রুট। এখন এর মানটা আপনি কিভাবে বার করবেন? তো তো দেখুন এর মানটা আপনার বার করতে গেলে একটু আপনার এই অঙ্কটা সম্পর্কে একটু জানতে হবে। তো দেখুন অঙ্কটার মান কিভাবে আমরা বার করি। তো আপনি যদি এটা মানে কি, এটা মানে আপনি এটা এরকম লিখতে পারেন 0.50, এটা এরকম লিখতে পারেন। তো আমরা এই যে রুটটা করব, তো আমরা এটা আছে 0.50, তো 50-এর আগে 49, যদি আমরা এরকম থাকে 0.49, এটার যদি আমরা রুট করি তাহলে আসবে কিন্তু 0.7। আর যদি আমরা এটাকে রুট করি তাহলে এখানে আসবে কিন্তু 0.8। 50-এর আগে কত আছে? 50-এর আগে আছে 49, তারপরে কিন্তু 64। তাহলে এখানে কাছাকাছি সংখ্যা কিন্তু আমার এটা কিন্তু একটু দূরের সংখ্যা। এই যে √64, এটা কিন্তু আমরা দূরের সংখ্যা পাবো। তাহলে এটাকে আমরা কি করতে পারি? তো এইটা সমান সমান আমরা লিখতে পারি 0.7। এখানে যেহেতু 50, এটা আছে 49, তাহলে আমরা 0.7 তারপর সামথিং আসে, সেটা যেটাই আসুক না কেন এটা সমান সমান আমরা 0.7 করতে পারি, বা যদি আপনি 70 করেন তাহলে না 71 করতে পারেন, এরকম আর কি। তো আমরা 0.7 এটা 70ও ধরতে পারি, 71ও ধরতে পারি। তো 71 আমি দিয়ে দিলাম। তো এবার আপনাকে তাহলে এটা সমান এরকমভাবে বার করা যাবে। তো এটা হয়ে গেল 0.50, অর্থাৎ এটা কিন্তু 50 পয়সা বলা যায়, এটা বলা যায় 25 পয়সা, এটা বলা যায় 36 পয়সা, আর এটা বলা যায় 71 পয়সা, বা আপনি যদি 49 ধরে করেন তাও 70 পয়সা বলা যায়। তাহলে এখানে যদি আমরা 50 পয়সা, 25 পয়সা, 36 পয়সা বা 71 পয়সা, 70 পয়সা যেটাই ধরি না কেন, তো এর মধ্যে বড় এখানে বলছি সবথেকে বড় কোনটি? তো আমরা অবশ্যই বলতে পারবো এই যে এটা বড়, 0.71 অর্থাৎ 71 পয়সা, বা 0.70 অর্থাৎ 70 পয়সা বলতে পারবো। তো এটা বড়, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর, বড় কিন্তু এটা। তো এইটা আপনার এরকম থাকলে আপনার এইভাবে বার করে নিতে হবে। এটা ধরুন 50, তো 50-এর আগে হচ্ছে 49, তো 0.49 যদি থাকতো তাহলে কিন্তু আপনার 0.7 হতো। তো 0.5 আপনার এখানে আছে, মানে 0.50 আছে, তাহলে আপনি এখানে 7 ধরে নিতে পারেন। এটা সমান সমান 7 হবে, 7-এর একটু বেশি হবে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 57-এর এই অঙ্কটিতে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 56। এখন এখানে বলেছে 4 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের 1/3 হবে। পুত্রের বর্তমান বয়স কত? অঙ্কটা আমি অপশান থেকে সমাধান করবো। এখানে 14 বছর, 12 বছর, 10 বছর, 8 বছর আছে। পুত্রের বর্তমান বয়সটা আমরা নির্ণয় করব। তো আমরা তার জন্য কি করব? এটা একটু আমরা করে নিলাম, এগুলো আমরা একটু মুছে নিলাম, মুছে নিয়ে দেখব এখানে কিভাবে সমাধান করা যায়। তো দেখুন আমরা এই জায়গাটায় আগে লিখব পিতা, তারপরে সাইডে লিখব পুত্র। এখন এখানে কিন্তু বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বলেছে? 56। তো এটা সমান সমান কিন্তু হচ্ছে 56। তো আমরা 56 পাবো কি করে সেটা দেখব। 4 বছর পরে পিতার বয়স, 4 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের 1/3 হবে। তো পুত্রের বর্তমান বয়স কত? তো পুত্রের বর্তমান বয়স আমি 14 ধরছি, 14। তাহলে যদি পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি 56 হয়, তাহলে 56 থেকে 14 বাদ দিন, তাহলে পিতার বয়স হয়ে যাবে কিন্তু 42। তো 42 আর এই 14 যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে 56, অর্থাৎ 56 বছর। এখন এটা আমরা যে 14 বছর পুত্রের বয়স ধরেছি সেটা 14 বছর হয় কিনা দেখবো। তো যদি পিতার বয়স 42 হয়, পুত্রের বয়স যদি 14 হয়, তাহলে 56 হচ্ছে। কিন্তু এটা আমরা ঠিক করেছি কি ভুল করেছি সেটা দেখার জন্য আমরা কি করব, এখানে চলে আসবো। 4 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের 1/3 হবে। ঠিক আছে, আমি 42-এর সঙ্গে 4 যোগ করি, তাহলে 42 যোগ 4 তাহলে হয়ে যাচ্ছে কত? 46, 46 হচ্ছে। আর এখানে 4 বছর পরে কত হচ্ছে? তো 18 হচ্ছে। তো এখানে বলছে পুত্রের বয়স পিতার বয়সের 1/3 হচ্ছে না, পিতার যে বয়সটা হবে তার 1/3 কিন্তু 18 হচ্ছে না। এখানে 46-কে 3 দিয়ে ভাগ করাই যায় না।
তাহলে এটা কিন্তু হবে না, 14 হবে না। এখন পরের অপশন আছে 12 বছর। তো আমরা দেখব পুত্রের বয়স দেবো 12। তো এটা আমরা করলাম, এটা কিন্তু হলো না। এবার পুত্রের বয়স দিলাম 12, আর তাহলে পিতার বয়স কত হবে? তো পিতার বয়স হয়ে যাবে কিন্তু 44। তো 44 আর 12 কিন্তু হয়ে যায় 56। এটা সমান সমান হয়ে যায় 56। তো 44, এইবার বলছে কি 4 বছর পরে, 4 বছর পরে কত হবে? যোগ করব 4, তাহলে 44 আর 4 হয়ে যায় 48। আর 12-র সঙ্গে 4 যোগ করব, তাহলে হয়ে যায় 16। তো দেখুন 48-এর 1/3 সমান কত? তো গুণ করুন 1/3 দিয়ে, অথবা 48-কে 3 দিয়ে সরাসরি ভাগ করুন। 3 ষোলো 48, দেখুন 16 বছর হচ্ছে। তো সেইটাই তো চাচ্ছে, পুত্রের বয়স 16 বছরই হচ্ছে। দেখুন বলছে 4 বছর পরে পুত্রের বয়স পিতার বয়সের 1/3 হবে। পিতার বয়স হয়ে যাবে 48, তার 1/3 কত? 16 বছর। তো দেখুন 12 আর 4 16, 4 বছর পরে, এখন পুত্রের বয়স যদি 12 হয়, 4 বছর পরে 16 হবে। তো এটা মানে এখানে উত্তরটা ঠিক হয়ে গেল। তো অর্থাৎ বিদ্যা হবে এর সঠিক উত্তর, 12 বছর। পুত্রের বর্তমান বয়স 12 বছর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 58-এর এই অঙ্কটিতে। এখানে বলছে দেখুন সরল করুন। আপনি এটাকে এ ধরে করতে পারেন, এটাকে বি ধরে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এ কিউ মাইনাস 1 এর হোল কিউ, এই সূত্র আপনি করতে পারেন। অথবা এটাও এ কিউ প্লাস 1 এর হোল কিউ, এই মানে এর হোল কিউ, আর এখানে কিউয়ের সূত্রে আপনারা করতে পারেন না, এ কিউ মাইনাস বি কিউ সূত্রে করতে পারেন। কিন্তু যেহেতু এখানে আছে ও 1 পয়েন্ট এ পৌনঃপুনিকের চিহ্ন, তো 1.3 3-এর মাথায় পৌনঃপুনিকের চিহ্ন, তাই আপনি এটাকে কি করবেন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি 1.3 এর মাথায় পৌনঃপুনিক হয়, তাহলে এটা 1/3/9 হয়। এটাকে যদি ভাঙাই, তো 3 1 কে 3, 3 3 কে 9, তো এখানে 3 1 কে 3 আর 4 3 হয়। তো এটা যদি 4 3 হয়, তাহলে আপনার এখানে হয়ে যাবে কিন্তু 4/3 গুণ 4/3 গুণ 4/3। এইটার থেকে এইটা বিয়োগ করুন 1। এখানেও এই সেমটা করুন, 4/3 গুণ 4/3 গুণ 4/3 যোগ 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি হবে দেখুন, এটা সমান সমান হয়ে যায় কিন্তু 4 4 16, 4 16 64, 64, আর 3 3 কিনা 3 27 বাই 27 বিয়োগ 1। আর এখানে হয়ে যায়, এখানেও সেম হয়ে যায় 64 বাই 27 যোগ 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর পরের লাইন হয়ে যাবে এরকম, এখানে হয়ে যাবে 27 লসাগু, আর এখানে 64 থাকবে বিয়োগ এই 27 1 কে 27, আর নিচে হয়ে যাবে 64 যোগ 27 বাই 27। তো এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হবে? তো এটা যদি বিয়োগ করি, সমান সমান হয়ে যাবে ওপরে 33, 7 আর কত হলে 14, 7 হলে 14 হাতে 1, 2 আর 3, 3 আর কত হলে 6, 3 হলে 6 37, আর নিচে হয়ে যাবে 27, আর এখানে হয়ে যাবে 4 আর 7 11, 1 হাতে 1, 2 আর 3 আর 6 9, 91 বাই 27। তো এটা যদি আমরা সমান সমান করে ক্যালকুলেশন করি, তাহলে 37 বাই 27টা এরকম থেকে যাবে, ইনটু এটা উল্টে যায়, 27টা উপরে চলে যায় আর 91টা নিচে চলে আসে, এই 27 এই 27 কাটে, তো এখানে হয়ে যায় কিন্তু 37/91। তো উত্তর হয় এটা। কিন্তু এখানে এখানে উত্তর যেটা, এখানে কিন্তু এরকম উত্তর নেই। তো এই অঙ্কটা কী করে হবে সেটা আমি বুঝতে পারলাম না, এর ক্যালকুলেশনটা কোনো মতে উত্তর মেলাতে পারছি না। তাই আমি যেটা পেরেছি সেটা আমি এরকম নিয়মেই হবে, কিন্তু কিভাবে আর অন্য কিছু করে এই অঙ্কের উত্তর মেলানো যায় কিনা, তো সেটা দেখতে হবে। তো যদি আপনারা যদি আপনাদের সেরকম মনে হয়, যদি আপনারা এটা সঠিক উত্তর করতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। এই অঙ্কটা যদি আপনি সমাধান করতে পারেন, তখন আপনি কমেন্ট করবেন, উত্তরটা অবশ্যই আমি বলে দেবো। তো চলে যাবো আমরা 59-এর এই প্রশ্নে। তো তার জন্য আমরা কি করবো, প্রশ্নটা একটু উপরে দিকে তুলবো। তো 59-এর অঙ্ক আছে দেখুন, এখানে অঙ্ক আছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 5 মিনিটে জলপূর্ণ হয় ও বি নল দিয়ে 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণ চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। তো এখানে দেখুন কীভাবে এই অঙ্কটা সহজে সমাধান করবেন, খুব সহজ অঙ্ক। এখানে আপনি মনে করবেন যে যদি চৌবাচ্চায় যদি জল ধরে 1 অংশ, তাহলে আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করতে পারি। তো যদি দুটি নল একই সঙ্গে খুলে দেওয়া হয়, তা সম্পূর্ণ চৌবাচ্চাটিতে জল ভরতে সময় লাগবে। সেই ক্ষেত্রে হবে, এটাকে যদি এক্স ধরি, বড়টাকে যদি আমি এক্স ধরি, বড়টাকে যদি আমি এক্স ধরি, ছোটটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এখানে সূত্র এসে যাবে কিন্তু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ একটা দিয়ে ভর্তি হচ্ছে, একটা দিয়ে খালি হচ্ছে, তাই কিন্তু সম্পূর্ণ চৌবাচ্চার জল ভরতে সময় লাগবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মিনিট।
অর্থাৎ এক্সের জায়গায় আমি কী দেবো 10, আর ওয়াইয়ের জায়গায় আমরা কত দেবো, ওয়াইয়ের জায়গায় দেবো 5, আর এখানে 10 বিয়োগ 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 10 গুণ 5/5। তো এখানে এই পাশ আর এই পাশ কেটে গেল, সমান সমান 10 মিনিট। তা সম্পূর্ণ চৌবাচ্চা কিন্তু ভর্তি করতে সময় লাগবে 10 মিনিট। এখন এখানে বলছে অর্ধেক জলপূর্ণ অবস্থায় 3/4 অংশ ভর্তি করতে কত সময় লাগবে। তো আপনি এখানে কি করবেন, অর্ধেক জলপূর্ণ মানে 1/2, তো 3/4 অংশ যেহেতু বড়, তাই আপনি কি করবেন, এই 3/4 থেকে এই 1/2টা বিয়োগ করে দেবেন। তাহলে এখানে কত থাকবে, এখানে আপনার থাকবে কিন্তু এখানে 4 লসাগু হয় আর এখানে 3 বিয়োগ 2 হয়, সমান সমান হয়ে যায় কিন্তু 1/4। তো এই 1/4 অংশ জলটা কত সময় ভর্তি হবে, তো সেটা আমার উত্তর বার করতে হবে। তো 10 মিনিটে ভর্তি হয় 1 অংশ, তো 1/4 অংশ ভর্তি করতে সময় লাগবে কত, তো 10 গুণ 1/4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 দিনও 10 আর 2 দিনও 4, অর্থাৎ 5/2 মিনিট। 5/2 মিনিট সমান সমান কত, 2 গুণ 1/2 মিনিট। অর্থাৎ এখানে দেখুন এর দাগ হবে এর সঠিক উত্তর, 2 গুণ 1/2 মিনিট। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 60-এর দাগের এই অঙ্কটিতে। 11,250 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ একা বি আর সি এর অর্ধেক পায়, আবার বি যেটা পায় সেটা এ ও সি এর 1/4 অংশ। বি এর থেকে এ কত বেশি পাবে। তো অঙ্কটা কিভাবে সহজে আমি সমাধান করব, দেখুন এ প্লাস বি প্লাস সি এরা একসঙ্গে কত পাচ্ছে, 11,250 টাকা। এখন এখানে বলেছে দেখুন এ একা বি এর সি এর অর্ধেক পায়, অর্থাৎ বি প্লাস সি পাচ্ছে কত, এখানে পাই 2a টাকা। তাহলে বি প্লাস সি সমান সমান 2a। তো বি প্লাস সি সমান সমান যদি 2a হয় তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারি বি প্লাস সির পরিবর্তে 2a। তো 2a আর এই a তাহলে হয়ে যায় কিন্তু 3a। 3a সমান 11,250। তাহলে এ সমান সমান কত, এ সমান সমান এর সঙ্গে 3টা ভাগ হয়ে যাবে, এ সমান সমান হয়ে যাবে 11,250/3। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 3 9 আর 2 দাও 11, 3 7 21 আর 1 দাও 22, 3 5 15, 3,750 টাকা কিন্তু এ পাবে। তো এর টাকা সমান সমান 3,750। তো আমরা এবার কি করব, এবার আমরা এই যে এইটা পেলাম 3750 টাকা এর মান, তো এ সমান সমান 3750 লিখব। এখন আমরা কি করব, আমরা এটাকে কেটে দেবো। কোনটা কেটে দেবো, দেখুন এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমরা মুছে দেবো। এখানে আছে দেখুন বি পাই এ ও সি এর 1/4 অংশ, তো বি পাই এ আর সি এর 1/4 অংশ মানে 4b সমান সমান এ প্লাস সি। তো এই জায়গার থেকে আমরা কি করব, 4b মাইনাস সি করবো, সমান সমান এ করবো। তো এ সমান সমান কত, 3750 টাকা, তার মানে এটা সমান সমান 3750 হয়ে যাবে। এই সমীকরণটা আমরা এর নিচে দেবো। এই যে আছে বি প্লাস সি সমান সমান 2a, এই জায়গাটাই দেবো আমরা। তো আমরা এখানে 4b মাইনাস সি করবো সমান সমান 3750 করবো। আর এই যে 2a সমান সমান কত হবে, 3750-এর 2 গুণ হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে কিন্তু 7500। তো এবার আমরা এটাকে কাটাকুটি করব। দেখুন এই প্লাস সি মাইনাস সি কেটে গেল, তো এই 4bর সঙ্গে এই একটা বি যোগ করলে কত হয়, 5b। আর এইখানে 3700 মানে 7500 আর 3750 এটা যদি এই দুটো যদি যোগ করি তাহলে আমার আবার হয়ে যাবে কিন্তু 11,250। তো আমি এটাকে এখানে দেবো 11,250। এবারে বি সমান সমান কতবার করবো, বি সমান সমান বার করবো 11,250/5। তো আমরা এটা যদি কাটাকুটি করি তাহলে কত পাবো, 5 দিনে 10 আর 1 দাও 11, 12 হয়ে যাবে। 5 দিনে 10 আর 2 দাও 12, 5 5 25, এই 0। তো বি সমান সমান হয়ে যাবে কিন্তু 2250। বি সমান সমান হলো 2250, তাহলে আমরা এখানে চলে যাবো বি সমান সমান 2250 দেবো, 2250। তো বি টাকা পাচ্ছে কত, 2250 টাকা। এ কত পাচ্ছে, 3750 টাকা। তো আমরা এখানে বলেছে দেখুন এ কত বেশি পাবে বি থেকে, তা আমরা কি করব, এই 3750 বিয়োগ 2250 করব, সমান সমান কত হবে, সমান সমান 0 আর 2 আর কত হলে 7, 5 হলে 7, 2 আর কত হলে 3, 1 হলে 3, অর্থাৎ 1500 টাকা। তো এখানে দ্বিত্বাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিত্বাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে, 100 থেকে প্রশ্ন। তার জন্য আমরা কি করবো, প্রশ্ন একটু উপর দিকে তুলব। এবার 100টি দাগের প্রশ্নটা দেখবো, তার আগে আমরা এই প্রশ্ন এইগুলো একটু পরিষ্কার করে নেব। তো এখানে 100টি দাগের যে অঙ্কটা আমরা এখানে দেখতে পাবো,
61 দাগের অঙ্ক আছে কি, স্রোতের অনুকূলে একটি গন্তব্যে নৌকা যেতে 8 ঘন্টা এবং প্রতিকূলে যেতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার হলে গন্তব্যটির দূরত্ব কত? তো এই অঙ্কটা আমি কীভাবে সহজে সমাধান করি দেখুন। এখানে 8টাকে ধরবেন ওয়াই, ছোটোটাকে ওয়াই ধরবেন, আর বড়টাকে এক্স ধরবেন। তো এর সূত্র হবে এই যে স্রোতের গতিবেগ আছে ঘন্টায় 1 কিলোমিটার, তো একটা দেবেন স্রোতের গতিবেগ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এই যে সূত্রটা বার করলাম, এই সূত্রটা কিন্তু স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগের সূত্র হলো এটা। তো আমরা এই যে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ ঘন্টায় কত 1 আছে, তো আমরা এই একটা এখানে দেবো, দিই এক্স প্লাস ওয়াই কত হবে, এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এক্স আছে 10 আর ওয়াই আছে 8, তো 10 যোগ 8 তাহলে হয়ে যায় 18, তো 1 গুণ 18, আর এখানে হয়ে যাবে 10 বিয়োগ 8 তাহলে এখানে হয়ে যাবে 2, তো 2 9 দিন 18, তো 9 1 9 কিমি পার ঘন্টা। এটা কিন্তু স্থির জলে নৌকার বেগ হলো 9 কিমি পার ঘন্টা। এখন স্রোতের গতিবেগ কত আছে 1 কিলোমিটার, তাহলে আমরা স্রোতের অনুকূলে যখন যাব তখন কি হবে, তখন কিন্তু স্রোতের অনুকূলে নৌকার বেগ হয়ে যাবে, তখন নৌকার বেগ হয়ে যাবে কিন্তু 9 যোগ 1 সমান সমান 10 কিমি পার ঘন্টা। যেহেতু বলেছে স্রোতের অনুকূলে নৌকা যখন যাবে 10 কিমি পার ঘন্টা বেগে যাবে, তাহলে 8 ঘন্টা সে কত যাবে, 10 গুণ 8 সমান সমান 80 কিমি যাবে। তো এই স্থানটার মধ্যে দূরত্ব কত, গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আবার যদি আপনি মনে করেন প্রতিকূলের বেগে 10 কিমি পার ঘন্টা ধরে করবেন, তাহলে এখানে তখন কি হবে, তখন এই 9 থেকে 1 বিয়োগ করবেন, বিয়োগ করলে এখানে যাবে 8, 8-এর সঙ্গে 10 গুণ করবেন, 80 কিমি হয়ে যাবে। তো স্থানটির দূরত্ব কিন্তু 80 কিমি, দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 62 এই অঙ্কে। 12% সরল সুদে 1200 টাকা 12 বছর পর সুদে আসলে কত টাকা হবে? তো আপনি যদি এটাকে সহজে সমাধান করতে চান, তাহলে এই যে 12 সঙ্গে 12 গুণ করবেন, 12 12 144, তো 144% হয়ে যাবে। তো এই 144% সমান সমান কিন্তু 144/100 হয়ে যায়। এখন আপনি এই 1200টাকে এখানে লিখবেন। এবার আপনি কি করবেন, এই 144/100 আছে, এটা দিয়ে গুণ করে দেবেন, 44/100, এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য। এবার আপনি এটাকে গুণ করুন, তো 4 12 48 8, হাতে 4, 4 12 48, 4 52, 2, হাতে 5, 12কে 12 আর 5 17, তো কত হবে 1728 টাকা। এই 1728 টাকাটা কিন্তু আপনার হলো সুদ, সুদ সমান সমান এটা বেরোলো 1728 টাকা। এর সঙ্গে আপনি কি করবেন, এই যে যোগ করে দেবেন এই আসলটা, আসল কত আছে 1200 টাকাটা আসল আছে, 1200 টাকাটা যোগ করে দেবেন, তাহলে হয়ে যাবে কত 2928 টাকা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, সহজে এইভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা চলে যাবো 63 দাগের এই অঙ্কে। একটি কাজ আলাদাভাবে রাম 10 দিনে, রহিম 15 দিনে, নবীন 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলে কতদিনে কাজটি শেষ করবে? তো এই অঙ্ক কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। সেটা হচ্ছে এখানে 10 15 আর 30-এর লসাগু হয়ে যাবে 30, তো মোট কাজ হয়ে যাবে 30 ইউনিট, 30 ইউনিট কাজ মোট। এখন তো এখানে নাম আছে দেখুন, এখানে নাম কি কি আছে, এখানে নাম আছে আলাদাভাবে কাজ করলে রাম করে 10 দিনে, তো আমি এখানে রাম দিলাম। তারপরে এখানে রহিম 15 দিনে, তো আমি এখানে রহিম দিলাম। আর নবীন করে 30 দিনে, তো আমি এখানে নবীন দিয়ে দিলাম। তো রাম যোগ রহিম যোগ নবীন, তো রাম 10 দিনে করে 30 ইউনিট কাজ, একদিনে করবে কতটা, একদিনে করবে 3 ইউনিট কাজ। 10 দিনে যদি 30 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 3 10 কে 30, 3 ইউনিট কাজ। আর রহিম 15 দিনে করে 30 ইউনিট কাজ, একদিনে করবে কত 2 ইউনিট কাজ। আর 30 ইউনিট কাজ 30 দিনে করে 30 ইউনিট কাজ নবীন, তাহলে একদিনে করবে কত 1 ইউনিট কাজ। তাহলে এরা একদিনে এরা কত ইউনিট কাজ করছে, 2 3 আর 2 5 রেখে 6 ইউনিট কাজ করছে। 6 ইউনিট কাজ এরা কত দিনে করছে, একদিনে। তাহলে 6 ইউনিট কাজ, তিনজন যদি একসঙ্গে 6 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 30 ইউনিট কাজ করবে কত দিনে। এখানে বলছে 6 ইউনিট কাজ করে তারা একদিনে, তাহলে 30 ইউনিট কাজটা ফুল করবে, তাহলে 30 ইউনিট কাজ করবে 30/6, অর্থাৎ 5 দিনে হয়ে যাবে। এই বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, 5 দিনে হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 64 থেকে এই অঙ্কে। তার জন্য কি করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। প্রশ্ন আছে দেখুন, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল পথে যথাক্রমে 35 কিলোমিটার পার ঘন্টা এবং 37 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পর বিপরীত দিকে গতিশীল। দুটি ট্রেন পরস্পরকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় লাগবে? তো অঙ্কটা খুবই সহজ, কীভাবে সমাধান করবেন দেখুন।
তো প্রথমে আমরা কি করব, দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ নির্ণয় করব। যেহেতু ট্রেন দুটি কি করছে, বিপরীত দিকে গতিশীল হচ্ছে, তাহলে এর দুটি যোগ করব। তো এক্ষেত্রে 37 আর 50 আমরা যোগ করব। 37 আর এই 35 আমরা যোগ করব। তাহলে কত হয়, 35 35 70 আর 2 72। তো আপেক্ষিক গতিবেগ হিসাবে কিন্তু 72 কিমি পার ঘন্টা। এখন এখানে বলছে 72 কিমি পার ঘন্টা, এখানে বলছে এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, এর বলছে পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, কত অতিক্রম করতে কত সময় লাগবে, উত্তর আছে সেকেন্ডে। তো আমরা এই 72 কিমির আপেক্ষিক গতিবেগটাকে কি করব, সেকেন্ডে প্রকাশ করব। কিমিটাকে আমরা, কিমি পার ঘন্টাটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তার জন্য আমরা কি করব, তার জন্য 72কে কি করব, 5/18 দিয়ে গুণ করবো। 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে 72 আর 18 কাটলে হয়ে যাবে 4, 4 5 20, 20 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন 125 মিটার এবং 115 মিটার দুটি ট্রেনের দৈর্ঘ্য। তো আমরা এই দুটি ট্রেনের দৈর্ঘ্য যোগ করবো, কারণ এরা যেহেতু পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে 115 আর 125 যদি যোগ করি তাহলে কত হবে, তো 125 যোগ 115 দূরত্বটা আমরা যোগ করব। যোগ করলে হয়ে যাবে 240। তো 240 মিটার। এখন এই দেখুন 20 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় কত সেকেন্ডে, 240 মিটার যায় কত সেকেন্ডে। তাহলে এই 240কে আমরা সরাসরি কি করব, ভাগ করব কত দিয়ে, 20 দিয়ে, হয়ে যাবে কত, 12। অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, পার সেকেন্ড। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 65-এর এই অঙ্কে। 54 কিলোমিটার পার ঘন্টা গতিশীল 60 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় নেবে। তো দেখুন, এটা যেহেতু সেকেন্ডে উত্তর বার করতে হবে, তো 54 কিলোমিটারটাকে আমরা 54টাকে আমরা কি করব, এটাকে আমরা 5/8 দিয়ে ভাগ করে নেবো, গুণ করে নেবো। 5/8 দিয়ে গুণ করে নেবো, তাহলে 3×8 = 54। তো 3×5 = 15, 15 মিটার পার সেকেন্ড হচ্ছে এই ট্রেনের আপেক্ষিক গতিবেগ। এখন বলছে 60 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো যেহেতু 60 মিটার দৈর্ঘ্য ট্রেন এবং 90 মিটার দৈর্ঘ্যর প্ল্যাটফর্ম, তা দুটোই কিন্তু অতিক্রম করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এই দুটো যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে ট্রেন প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে তখন ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো 90 আর 60 হয়ে যাবে কিন্তু 150। তো সেই সূত্রে আমরা চলে যাব, S = D/T। এই সূত্র আমরা করব। আমার ট্রেন সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেল দেওয়া আছে। তো 20 মিনিটের ওই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু সেখান থেকে সব অঙ্কের সমাধান করতে পারবেন। সেখানে S = D/T দ্বারা সূত্রের সমাধান করা আছে, সব অঙ্কের সমাধান করা আছে। এই অঙ্কগুলোও কিন্তু S = D/T দিয়েই সমাধান করা যায়। তো এবার আমরা এখানে পাচ্ছি S = D/T। এই সূত্রে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব দেখুন। তো আমরা এখানে এস এর মান পেলাম কত, 15 মিটার পার সেকেন্ড। তো এস এর মান 15 দিয়ে দিলাম। ডির মান কত, দূরত্ব। তো 60 আর 90 কি হবে, 150। যেহেতু আমি বলেছি যে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এখানে হয়ে যাবে 60 আর 90 150। আর টি মানে সময়, সময়টা আপনার উত্তর চাইছে, এই বলছে কত সময় লাগবে, তো টিটা আপনার উত্তর চাইছে। তো এখানে 15 আর 150 দিয়ে কাটি দেওয়া হয়ে যাবে 10। তো এখানে 1, তো টি 1 কে টি সমান কত হলো, 10। তো 10 সেকেন্ড কিন্তু এর সঠিক উত্তর। টি এর মান 10, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা 66 দাগের এই অঙ্কে। তার জন্য প্রশ্নটি একটু উপর দিকে তুলব। 66 দাগের অঙ্ক আছে দেখুন, একটি এক্সপ্রেস ট্রেন ও একটি লোকাল ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 42 কিলোমিটার পার ঘন্টা বেগে একসঙ্গে বিপরীত দিকে চলতে শুরু করার 15 সেকেন্ড পর একে অন্যকে সম্পূর্ণ অতিক্রম করে। এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হলে লোকাল ট্রেনের দৈর্ঘ্য কত। সুন্দর একটি অঙ্ক, এবং এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে যেহেতু কি বলছে, এরা সমান্তরাল লাইনে চলছে, একই দিকে যাত্রা করছে, একই দিকে যাচ্ছে, তাহলে আপনি এটাকে আপেক্ষিক গতিবেগ পার করবেন কীভাবে, 60 থেকে 42 বিয়োগ করবেন। তো এখানে হয়ে যাবে 60 বিয়োগ 42, তো হয়ে যাবে 18 কিমি পার ঘন্টা। এখন এই 18 কিমি পার ঘন্টাটাকে কী করবেন আপনি, 18 কিমি পার ঘন্টাটাকে আপনি মিটার পার সেকেন্ডে প্রকাশ করবেন। যেহেতু বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত, এখানে আমরা মিটারে বার করবো, তাহলে 18 কিমিটাকে মিটার পার সেকেন্ডে বার করবেন। তো মিটার পার সেকেন্ডে বার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এই 18 কাটলে এখানে 1 হয়, তো 5 একে 5 কি হলো, মিটার পার সেকেন্ড। এখন আমরা চলে যাব S = D/T এই সূত্রে। এই সূত্র দিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে আসবেন, তাহলে এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। তো এখানে এস এর মান আমরা কত পাচ্ছি, 5, আপেক্ষিক গতিবেগ 5 পাচ্ছি। আর ডির মান কত পাবো, ডির মান পাবো কিন্তু দুটি ট্রেনের দূরত্ব, মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য। দুটি ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত, তো যোগ এক্স, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য মনে করছি এক্স। তো ডির মান হয়ে যাবে দুটোর দৈর্ঘ্য। আর টির মান কত, টির মান আছে এখানে দেখুন 55 সেকেন্ড। তো এই 55টা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে যদি কিছু না থাকে 1 আছে, তো এখানে আমরা যদি এখানে 150 প্লাস এক্স সমান 55কে 5 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে 275। 5 আর 55 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 275।
তো এক্স সমান সমান আমরা কত পাচ্ছি, এই 275 থেকে এই 150টা বিয়োগ করবো, করলে পেয়ে যাচ্ছি এক্স সমান সমান 125। তো দ্বিতীয় ধাপের সঠিক উত্তর 125 মিটার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় ধাপের সঠিক উত্তর। তো আমরা এখন চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে 67-এর এই অঙ্ক। দেখুন ফুড এসআই স্পেশাল আছে। তো আমরা 66 দাগের প্রশ্ন পর্যন্ত করে এলাম, এবার 67 দাগের এই অঙ্কটা দেখবো। সুদের হার শতকরা কত হলে কোনো টাকা সুদে মূল্যে 20 বছরে দ্বিগুণ হবে? আমি এখানে আসল ধরছি পি টাকা, আসল পি, আর সুদের হার আর ধরছি 8%। এখন বলছে সুদের হার শতকরা কত হলে কোনো টাকা সুদে মূল্যে 20 বছরে দ্বিগুণ হবে? পি টাকা আসল, আর পি ইন্টু টি কত, টি সময় 20 বছর, ইন্টু আর% হারে বাই 100। তো পি প্লাস সুদ সমান সমান 2p হবে, কারণ পি আসল তো দ্বিগুণ হয়ে যাচ্ছে, বলেছে না 20 বছরে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ অর্থাৎ পি টাকার দ্বিগুণ হলে 2p হবে। তো আমরা এবারটাকে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব দেখুন, এখানে আমরা এই পিটা ওই সাইডে নিয়ে যাব, তাহলে এখানে হয়ে যাবে পি ইন্টু 20 ইন্টু আর বাই 100, আর এই জায়গাটা হয়ে যাবে 2p বিয়োগ পি। তো আমি এটা যদি 5 করি তাহলে এখানে আমি বলতে পারবো পি আর বাই 5 সমান সমান একটা পি। এই পিটা কাটবো, এখানে একটা 1 দেবো। তো এখানে কি করতে পারি, আর সমান সমান 5-কে পাস করতে পারবো। তো আর এর মান কত হলো 5%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 68-এর এই প্রশ্নে। তার জন্য আমরা এটাকে ক্লিয়ার করব। তো দেখুন 68 দাগের যে অঙ্কটা আমরা দেখবো সেটা হচ্ছে একটি পাত্রে 112 লিটার তরলে দুধ ও জলের অনুপাত আছে 5:2। তো দুধ ইস্টু জল সমান সমান 5:2। ওই তরলে কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 4:5। তো পরে হবে কত, পরে হবে 4:5। এইটা কিন্তু দুধ আর জলের অনুপাত হবে 4:5 পরে। তো এখানে আমি এই যে অপশান আছে এই অপশান থেকে এই অঙ্ক ক্যালকুলেশন করব। কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন, এখানে 12 লিটারে দুধ আছে কতটা, জল আছে কতটা, সেটা আমরা বার করব। তো 5 আর 2 7, 7কে 112 দিয়ে আপনি ভাগ করুন। তাহলে 7কে 112 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে হয়ে যাবে 7 ষোলম 112। তো 7 ষোলম 112, তো 5 ষোলম 80, 80 লিটার দুধ আর জল আছে তাহলে 32। 80 আর 32 হয় কিন্তু 112। এটা যদি আপনি কাটেন তাহলে 16 দিয়ে কাটলে 5 ষোলম 80 হয় আর 16 দিনে 32 হয়, তাই 5:2 হয় কিন্তু এর অনুপাত। এখন বলেছে এই অনুপাতটা কত দাঁড়াবে, 4:5। তাতে কত লিটার কি মেশাতে হবে, বলছে কি যে এখানে কত লিটার জল মিশ্রিত করলে, এতে আর কত লিটার জল মিশ্রিত করলে ওই অনুপাতটা হবে 4:5। তো 4:5 আমি চলে যাবো। এইটা যেরকম ক্যালকুলেশন করলে 5:2 হচ্ছে, সেটা ক্যালকুলেশন করলে 4:5 হবে। তো এখানে কত লিটার জল মেশাতে হবে, তার জন্য কত লিটার জল মেশাতে হবে। তো আমরা এখানে কত লিটার জল মেশাবো, জল মেশালে এখানে 4:5 হবে আমরা দেখব। তো প্রথমে আছে 60 লিটার জল। তো 60-এর সঙ্গে জল আছে 32, তো 60 আর 32 যদি আমি যোগ করি তাই 60 আর 32 হয় 92। এই 5টা কিন্তু 92 দ্বারা বিভাজ্য হবে না, অতএব এই 60 লিটারটা হবে না। এখানে আছে 62, তো 62 আর 32 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 94। 94টা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে 62 হবে না। সির অপশান 64 লিটারে 64 লিটার জল মিশ্রিত করতে হবে। তা 64 আর 32 কত হবে, 64 আর 32 হবে 96। 96ও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে সিটাও হবে না। এইবারে আছে 68, মনে করছি 68 লিটার জল মিশ্রিত করতে হবে। তো 32 আর 68 কত হয়, তো 32 আর 68 হয় কিন্তু 32 আর 68 হয় কিন্তু 100। এই যে 68 আর 32 হয় কিন্তু 100। তো 100 জল হয়ে গেল ইস টু 80টা 80 রেখে দিতে হবে, কারণ এতে তো কোনো দুধে কিন্তু কিছু মেশাচ্ছে না, জল কতটা মেশাতে হবে সেটা বলেছে। তো 32 আর এই 68 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 100, আর 80টা 80 থাকছে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে 4:5 পাবো কিনা দেখবো। 4 20 80, মানে 20 দিয়ে কাটলে 4 20 80, আর 100টাকে 20 দিয়ে কাটলে হবে 5 20 100। দেখুন 4:5 আসছে, তাই আমরা বলতে পারবো ডিদ্দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা যদি আপনি আবার এরকমভাবে ক্যালকুলেশন করতে পারেন, এই 80 ওপরে আসে 80টা দিলেন, আর এখানে 32 যোগ এক্স করলেন, কারণ এক্স লিটার দুধ মেশাচ্ছি, এই জল মেশাচ্ছি মনে করবো। তো এটা বাই 4/5 করতে পারেন। তো এখানে 4 20 80 করতে পারেন। তো এক্স সমান সমান হয়ে যাবে এই 5 20 100, আর এই 32টা ওই পাশে গেলে -32 হয়ে যাবে। তো এক্স সমান সমান হয়ে যাবে 68। তো আপনি এরকমভাবে এক্স এর মানটা বার করতে পারেন, করে 68 করতে পারেন। আর আমি এটা অপশন থেকে উত্তর করে দিলাম। তো
যেটা হবে আপনি সেরকমভাবে সমাধান করতে পারবেন। আমরা চলে যাবো এই 6-9 এই অঙ্কে। অঙ্কটা আছে একজন বাইক আরোহী যাত্রাপথের প্রথম অর্ধাংশ 60 কিলোমিটার/ঘন্টা বেগে চালান, গড় বেগে চালান। কিন্তু রাস্তা খারাপ হয়ে যাওয়ার পর অর্ধেক অংশ 30 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে যান। পুরো যাত্রাপথে বাইকের গড় গতিবেগ কত? তো 2xy × x + y এই হচ্ছে এর সূত্র। তো 2 × 60 × 30 আর 60 + 30, তো 2 × 60 × 30/90। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 3 × 9, আর এই 3 × 20 60, 20 × 40। তো এই গড় গতিবেগ হবে এই মানে এখানে গড় গতিবেগ হবে 40 কিলোমিটার/ঘন্টা। এর দাগ হবে সঠিক উত্তর, গড় গতিবেগ 40 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ 69 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 70 দাগের এই অঙ্কে। তার জন্য কি করব, এটা আমরা একটু উপরে তুলবো। এটা কিন্তু 2xy × x + y সূত্র বার করলাম। চলে যাবো 70 দাগের এই অঙ্ক, তার জন্য প্রশ্ন একটু উপরে দিক তুলবো। এখানে 70 দাগের অঙ্ক আছে, দেখুন 72 টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 1/6 লাভ হবে। এখন এই অঙ্কটি কীভাবে সহজে সমাধান করব দেখতে থাকুন। এখানে যে বলছে এই যে 72 টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরে চিনি মেশাতে হবে, বিক্রি করতে হবে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করতে হবে, বিক্রি করলে 1/6 লাভ হবে। তা কী অনুপাতে সেটা মেশাতে হবে। তো এই অঙ্ক কীভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। এই যে এই 1/6 লাভ, এই 1/6 লাভ এই কথাটার অর্থ কি? তার মানে যদি আমি 6 টাকায় কিনি, 6 টাকা ক্রয় হলে বিক্রয় হয় কিন্তু 7 টাকা, তাহলে কিন্তু আমরা 1/6 লাভ করব। 6 টাকা ক্রয় মূল্য হলে 7 টাকা বিক্রয় করলে তাই কিন্তু আমরা 1/6 লাভ করব। অর্থাৎ সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত দাঁড়াবে? ক্রয় মূল্য সমান 63 × 6/7, 7 নং 63, 6 নং 54 টাকা কিন্তু ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য 54 টাকা। এখন এই জায়গায় ক্রয় মূল্য 54 টাকা, এখন এখানে 72 টাকা কিলোগ্রাম দরে এবং 38 টাকা কিলোগ্রাম দরে চা কি অনুপাতে মেশাতে হবে? তো আমরা এক সাইডে লিখবো 72 আর এক সাইডে লিখবো 48, আর মিডিলে লিখবো কত? 54। তো এটার সাথে এটা করবো আর এটার সাথে এটা বিয়োগ করলে হয়ে যায়, এখানে যদি এখানে আমরা 54 বিয়োগ 48, তো এটা সমান হবে কত? 6। আর 72 বিয়োগ 54 সমান হয়ে যাবে 18। তো আমরা তাহলে কি অনুপাত পাবো? 6:18, অর্থাৎ 1:3 এই অনুপাতটা কিন্তু পাবো। তো এখানে উত্তর চাইছে কি অনুপাতে মিশ্রিত করতে হবে, তো বিদ্যা হবে সঠিক উত্তর, 1:3 অনুপাতে মিশ্রিত করতে হবে। তো অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 71 দাগের এই অঙ্কটিতে। কোনো শহরে বর্তমান জনসংখ্যা 25,600 জন। প্রতি বছর 20% হারে জনসংখ্যা কমলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা এটা কিভাবে সহজে সমাধান করবো দেখুন। তার জন্য আমরা কি করব, এটা একটু মুছে দেবো। এখানে মুছে দেওয়ার পরে অঙ্কটা আমরা একটু উপরে তুলব। এবারে এই অঙ্কগুলো চক্রবৃদ্ধি সুদের সূত্র ধরে অঙ্ক করতে হয়। এটার মানে এটা কিন্তু সমাহার বৃদ্ধির অঙ্ক, আর এটা আছে ক্লাস 10-এর বইতে, খুব ভালোভাবে দেওয়া আছে। তো চক্রবৃদ্ধির সুদ, এখানে আমরা কাজ করব চক্রবৃদ্ধির সুদের সূত্র দিয়ে। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100 মাথায় t। এখন যদি এখানে প্রতি বছর যদি জনসংখ্যা হ্রাস পায় বা প্রতি বছর আয় কমে, এরকম হ্রাস হলে কিন্তু এখানে বিয়োগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সমাহার বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এখানে বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি বছর 20% হারে জনসংখ্যা কমছে, তার মানে আমরা বিয়োগের কোশ্চেনটা করব। 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো 2 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা আমরা মনে করছি x ছিল 2 বছর আগে জনসংখ্যা। তাহলে x × 1 মাইনাস দেবো কেন? কারণ জনসংখ্যার বৃদ্ধির হার 20% হ্রাস পেয়েছে, 20% হারে জনসংখ্যা কমে, তাহলে এখানে 20/100 আর এর মান 20, মাথায় টি কত? 2 বছর, সময় 2 বছর, তো এখানে আমি 2 দেবো, সমান এটা কমতে কমতে কত হয়েছে বর্তমানে? 25,600 দেবো। ব্যাস, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। এটা 5 করে 100 করবো, অর্থাৎ এখানে 5 দেবো আর এখানে 1 দেবো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x = 1
মাইনাস 1/5 এর এই হোল স্কোয়ার সমান সমান 25,600। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 5 বিয়োগ 1 5 বিয়োগ 1 সমান সমান 4, 4/5 হবে। এখানে এর হোল স্কোয়ার সমান সমান 25,600। তো এক্স সমান সমান কী দেবো? 25,600 গুণ 25,600 গুণ এখানে 4 4 16, 5 5 25 হয়। এখানে এটা সমান সমান 16/25 হয়। এটা উল্টে যায় ওখানে, তো 25টা উপরে চলে যায় আর 16টা নিচে চলে আসে। এটা যদি আমরা কাটি তাহলে 16 1 16 আর 9 দা 25, 96 হয়, 6 16 96, 1600। তো এক্স সমান সমান হয়ে যাবে কত? 8 25 200, 16 25 4। এখানে হয়ে যাবে 40,000। 16 25 40,000, 1600কে 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 শূন্য বসে যায় আর 16 25 400, তাহলে 40,000। তো এক্স সমান সমান হয়ে যাচ্ছে 40,000। অর্থাৎ 2 বছর আগে জনসংখ্যা ছিল 40,000। এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নটিতে। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত কমে? তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যাবে। কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন, একটা সূত্রের সাহায্যে সমাধান করা যাবে। সূত্রটা হলো, সূত্র হয়ে যাবে এখানে যেহেতু বলছে 10% আয়তনে বাড়ে, তাহলে এর সূত্র হয়ে যাবে 10 উপরে, আর 10% আয়তনে বাড়ে মানে আগে 100 থাকলে এখন হচ্ছে 110 ইন্টু এখানে 100 আয়তনে কমবে, এটা হচ্ছে এর সূত্র। তো এই শূন্য আর এই শূন্যটা কাটবো, আর তাহলে হয়ে যাবে 100/11। তো 9 পূর্ণ 9 11 99 আর 1 100, 9 পূর্ণ 1/11, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম সূত্রের সাহায্যে এই অঙ্ক সমাধান করা হয়। এইভাবে সূত্রের সাহায্যে সহজে এই অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো আমরা 73 দাগের এই প্রশ্নটিতে। এক দোকানদার 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করলো, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে 5% লাভ করতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব সুন্দর অঙ্ক এবং এটা সহজেই সমাধান করা যায়। দেখুন এই অঙ্কটা এখান থেকে আপনি সহজে সমাধান করতে পারেন। বলছে একটা দোকানদার 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করলো, কিন্তু আর 200 টাকা মূল্যে বেশি বিক্রি করলে তার 5% লাভ করতে পারতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো সূত্রের সাহায্যে আপনি সহজেই সমাধান করতে পারেন। সেটা হচ্ছে এই যে 20% ক্ষতি হয়েছে আর এই যে 5% লাভ হয়েছে, এই দুটো যোগ করবেন। এই যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তো এই 200টা আপনি উপরে দেবেন, আর এই 20 আর 5 যোগ করবেন, যোগ করলে হয়ে যাবে 25, এই 25টা আপনি নিচে দেবেন আর ইন্টু 100 করবেন। ব্যাস আপনার অঙ্ক এখান থেকে সমাধান হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 8 25 200, 8 আর 8 100 800। এই 800 টাকা কিন্তু এই দ্রব্যটির ক্রয় মূল্য, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 74 দাগের এই অঙ্কটিতে। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত 1:8। ওজন হিসেবে হাইড্রোজেনের শতকরা হার কত? তো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত বলেছে 1:8। তো 1 কেজি আমরা হাইড্রোজেন ধরবো আর অক্সিজেন ধরবো 8 কেজি। তো 8 কেজি অক্সিজেন আর 1 কেজি হাইড্রোজেন মিলে 9 কেজি জলের মধ্যে, এখানে 9 কেজি জল হবে। তো 9 কেজি জলের মধ্যে হাইড্রোজেন আছে কতটা? 8 কেজি। আর হাইড্রোজেন আছে কতটা? 1 কেজি। আর অক্সিজেন আছে কতটা? 8 কেজি। এখানে যেহেতু বলছে হাইড্রোজেনের শতকরা অনুপাত বার করতে হবে, হাইড্রোজেনের শতকরা হার বার করতে হবে, তার 9 কেজি জলের মধ্যে আপনার হাইড্রোজেন আছে কত? 1 কেজি। 1 কেজি জলের মধ্যে হাইড্রোজেন আছে কতটা? তো 1/9। আর এখানে শতকরা হার বার করতে বলে তাহলে 100 কেজির মধ্যে কতটা আছে? তাহলে এখানে হয়ে যাবে 100/9। তো এটাকে যদি আমরা পূর্ণসংখ্যায় ভাঙাই তাহলে 11 পূর্ণ 1/9 হয়ে যাবে, অর্থাৎ এত পার্সেন্ট। 11 পূর্ণ 1/9%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই 74 দাগের অঙ্ক পর্যন্ত করলাম, বাকি অঙ্কটা কিন্তু আগামী ভিডিওয়ে। এছাড়াও কিন্তু জেনারেল স্টাডিজ থেকেও কিন্তু আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এই 74 দাগের অঙ্ক পর্যন্ত করলাম, আগামী অঙ্কগুলো আগামী ভিডিওয়ে।